যেখানেই অন্যায় সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখবো উপড়ে ফেলবো, বললেন সার্জিস। টিনের কৌটা ভেবে পড়ে থাকা বোমায় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। জানাবো শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ। জানাবো শেখ হাসিনার প্রত্যর্পণ নির্ভর করবে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের উপর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যেখানেই অন্যায় সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখবো উপড়ে ফেলবো, বললেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা বাংলাদেশিদের ছাত্র জনতার পক্ষ থেকে, বিশেষ করে পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি মেসেজ স্পষ্ট করে দিতে চাই যে আমাদের নজর ধীরে ধীরে প্রতিটি সিস্টেমের দিকে যাবে। যেখানেই আমরা অন্যায় সিন্ডিকেট চাঁদাবাজি দেখব তা উপড়ে ফেলবো। তিনি আরো বলেন, আমরা কয়েকদিন আগেই দেখেছি কোর্টের একটি নিয়োগ পরীক্ষায় আগেই অনেকে নাকি টাকা হাসিল হয়ে গেছে। এই প্রেক্ষিতে নিয়োগটি বন্ধ করা হয়েছে। এত বড় অভ্যুত্থানের পর, এত রক্তের পর যদি টাকা সুপারিশ খেলা চলতে থাকে তাহলে দুটি জিনিসই হতে পারে। এক হয় আমরা এটা হতে দেব না, না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য আমরা প্রয়োজন আরো রক্ত দেব। সার্জিস আলম বলেন, পঞ্চগড়ের সরকারি যে অফিসগুলো রয়েছে সেখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে তাদেরকে পঞ্চগড়ের মানুষের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিই, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর 10 টাকা হোক, 100 টাকা হোক কিংবা 1000 টাকার বিনিময়ে মানুষকে জিম্মি করে। অনেক অফিস তৈরি হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ কথা বলে না। এক্ষেত্রে স্পষ্ট কথা বলি, কোনো যৌক্তিক কাজ যে কোনো অফিসে যাবেন, যদি টাকা ছাড়া কাজ না হয় তাহলে স্পষ্ট অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন। অফিসের ওই লোক এরপর কিভাবে ওই চেয়ারে বসে থাকে তা আমরা দেখব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে চোর বাটপাড়া ভয়ে চেয়ার ছেড়ে পালিয়ে যাবে, ঠিক যেভাবে তাদের জননী দেশে পালিয়েছে। তিনি আরো বলেন, জনগণ হিসেবে, ব্যক্তি হিসেবে আমাদেরও ভালো হতে হবে। আমরা যদি 200, 500, 5000 টাকার বিনিময়ে যোগ্য লোককে ভোট না দিয়ে অযোগ্য লোককে দিই তাহলে আগামী 5 বছর তিনি জুলুম করবেন। আমাদেরকে ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হতে হবে। আমরা 5 বছর একবার শুধু সুযোগ পাই ওই ক্ষমতার চেয়ারটাতে কে বসবে সেটা নির্ধারণের জন্য। টিনের কৌটো ভেবে পড়ে থাকা বোমায় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। মেহেরপুরের গাংনীতে একটি মার্কেটের সামনে পড়ে থাকা টিনের কৌটা সদৃশ একটি বস্তুতে লাথি মারার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। মার্কেটের মালিক রোকন আলীর ভাষ্য, বাজারে আমার মার্কেট সংলগ্ন দোতলা বাড়ি। মার্কেটে একটি রুম আমি ট্রাভেল এজেন্সির অফিস হিসেবে ব্যবহার করি, অপর দুটি দোকান হিসেবে ভাড়ায় দেওয়া হয়েছে। আজ সকালের দিকে লাল স্কচ টেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাস না বুঝে টিনের কৌটোভাবে সেটিতে লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়, তবে কেউ হতাহত হয়নি। ভাড়াটিয়া ধীরেন দাস বলেন, সকালে দোকান খুলে প্রতিদিনের মতো ঝাড়ু দিয়ে বাইরের অংশ পরিষ্কার করতে যাই। এ সময় লাল টেপ দিয়ে মোড়ানো একটি টিনের কৌটা দেখতে পাই। আমি বুঝতে না পারে সেটিতে লাথি দিয়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি স্টাইল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোমাটি কে বা কারা রেখেছিলেন তা শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে। শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের উপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে তাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেয়া হয়েছে ভারতকে। রাষ্ট্রপক্ষ বলছে, শেখ হাসিনাকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে। তবে দুই দেশের সরকারের ভেতরে ও বাইরে বিশ্লেষকেরা মনে করছেন, শেখ হাসিনা নিজে থেকেই দেশে ফিরে যে বিচারের মুখে পড়তে চাইবেন এমন ইঙ্গিত এখনো মিলছে না। আইনি সব জটিলতা মিটিয়ে তাকে ফেরত আনা সফল করতে হবে। কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ সরকারকে। আর শেখ হাসিনাকে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য মোটেও সহজ নয়। সব মিলিয়ে তাকে ফেরত এনে তার উপস্থিতি বিচার সম্পন্ন করা একটি জটিল, সময়সাপেক্ষ, একটি প্রায় অসম্ভব একটি ব্যাপার। শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিকে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যোগসূত্র রয়েছে, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, এমনকি আন্তর্জাতিক রাজনৈতিক প্রাসঙ্গিকতা রয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাজদেব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দেয়া কূটনৈতিক পত্র সূচনা মাত্র।
তাকে ফেরত চেয়ে যে অনুরোধ করা হয়েছে সে অনুরোধের বিরুদ্ধে তিনি চাইলে আদালতে যেতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকারি চ্যানেল নয়াদিল্লি থেকে কোনো জবাব আসেনি। বাংলাদেশ সরকার ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তাহলে বাংলাদেশ থেকে একটি অনুস্মারক লিপি পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার যদি শেখ হাসিনাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে কূটনৈতিক পত্র দেওয়ার কথা জানান। ওই দিনই সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশ সরকারের এক বিশ্লেষক মনে করেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয়েছে। সেটা অনুযায়ী দুই রাষ্ট্র দুটি পক্ষ রয়েছে। বর্তমানে শেখ হাসিনা নিজেও একটি পক্ষ, ফলে রাষ্ট্র হিসেবে ভারতের দিক থেকে তাকে ফেরত পাঠানোর বিষয় আছে। তিনি নিজে ফিরতে চাইবেন কিনা, ঢাকা ফিরে বিচারকে আদালতে মোকাবিলা করবেন কিনা সেটাও ফেরত দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত বলেন, শেখ হাসিনা দিল্লি যাওয়া, তাকে ফেরত চাওয়া ও ফেরত দেওয়ার পুরো বিষয়টির মধ্যে রাজনীতি আছে। বিষয়টি দুই দিকের জন্য খুবই জটিল। কাজেই এটা নিশ্চিত করে বলা যায় তাকে ফেরত দেওয়ার ব্যাপারটি রাতারাতি ঘটবে না। শেখ হাসিনার প্রত্যর্পণ নির্ভর করবে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে, কিন্তু এ বিষয়ে বেশি মন্তব্য করেনি তারা। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং চুক্তির অধীনে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করবে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, প্রত্যর্পণের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এটি বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক, প্রত্যর্পণ ব্যক্তির গুরুত্ব, সমসাময়িক পরিস্থিতির বিভিন্ন উপাদান প্রত্যর্পণকে প্রভাবিত করে বলে তিনি জানান। উদাহরণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত উষ্ণ সম্পর্ক ছিল। একটি ব্যাংক এবং অপর একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে। 2022 সালে কলকাতায় তাকে গ্রেপ্তার করা হয়। তখনই তাকে ফেরত চায় বাংলাদেশ। এমনকি ওই মধুর সময়ে পি কে হালদারকে ফেরত দেয়নি ভারত। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আওয়ামী লীগ 14 দলের নেতা, সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 60টির বেশি অভিযোগ জমা পড়েছে। গত অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের কাছে শেখ হাসিনা ফেরত চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সাবেক আরেকজন কূটনীতিক জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এবং এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। তিনি বলেন, 3 ধরনের দলিলের মধ্যে এখানে প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে। তবে মূল বিষয় হচ্ছে ভারত এক্ষেত্রে কি মনোভাব পোষণ করে। এক দেশের নাগরিকের অন্য দেশে থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন উষ্ণ রাজনৈতিক সম্পর্ক এবং যাকে ফেরত চাওয়া হয়েছে তার বিষয়ে ওই সরকারের অবস্থান, সম্পর্ক ও প্রত্যর্পণকারী ব্যক্তির গুরুত্বের উপর প্রত্যর্পণ নির্ভর করে বলে তিনি জানান। আওয়ামী লীগ আমলে ভারত